আসসালামু আলাইকুম। আজ আমি পড়ব বাড়ির নাম বৃষ্টি লেখা উপন্যাস পর্ব ৩। লেখনীতে সাবিকুন্নাহার নিপা, পাঠে আমি মার্জিয়া। যত গর্জে তত বর্ষে না। ঝড় বাতাস যেভাবে হচ্ছিল তাতে সবাই ভেবেছে খুব বৃষ্টি হবে, কিন্তু এক পশলা বৃষ্টি হতেই সব শান্ত। তবে বৃষ্টিতে বাড়ির সামনের জামরুল গাছটা ভেঙে পড়ল। বৃষ্টির বাবা আর কাকা খুব মুষড়ে পড়ল সে কারণে। সন্ধে থেকে কারেন্ট নেই। হারিকেনের আলোয় পলিনের পড়াশোনা করতে একটুও ভালো লাগে না। ওর আসলে পড়াশোনা করতেই ভালো লাগে না। অঙ্কের মতো ভয়ঙ্কর সাবজেক্টটা যদি না থাকতো তাহলে কত ভালো হতো। আজ পলিনের মনটা অবশ্য ভালো। এত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে বুবুর চিঠি পাঠানো হয়নি, এমনকি খামসহ চিঠিটাই হারিয়ে গেছে। বাড়ির লোক এই খবর জানলে অবশ্য যুদ্ধ ঘোষণা করবে। তবুও ভালো পলিন বৃষ্টিকে ডেকে বলল, বুবু শোনো, আল্লাহ চায় না যে বিদেশি ভূতটার সঙ্গে তোমার বিয়ে হোক। বৃষ্টি শুয়েছিল, বলল, মুখ বন্ধ রাখ, না হলে এক থাপ্পড় খাবি। পলিন মুখ বন্ধ রাখল না, বলল, দুলু আপার মেয়েটা কি সুন্দর হয়েছে দেখেছো? সব বাবুরাই সুন্দর হয়। ওর আসলে তোমার মতোই একটা সুন্দর নাম দেয়া উচিত। বৃষ্টি কথা বলল না। এই নাম ওর মায়ের দেয়া, যার চেহারা ওর ভালো করে মনেও নেই। 7 বছর আগে ওর মা এই বাড়ি ছেড়ে চলে গেছেন। যাবার সময় ওকে নিয়েও যায়নি। বাবা পরদিন ওকে নিয়ে নানুবাড়ি গেলেও মা কঠিন গলায় বলেছিল, বাবার সঙ্গে চলে যাও, তুমি অতটাও ছোট না যে আমাকে ছাড়া থাকতে পারবে না। তোমার দাদি, ফুপু, কাকি এদের সঙ্গে থাকো। এর মাসখানেক পর ওর মায়ের আরেক জায়গায় বিয়ে হয়। আশ্চর্য ব্যাপার হলো, বাবার সঙ্গে তার কখনো ছাড়াছাড়ি পর্যন্ত হয়নি। বিয়ে করে অতি দ্রুত বরের সঙ্গে বিদেশ চলে যায়। না কোনো খবর, না কোনো চিঠি, কোনো কিছুই বৃষ্টির জোটেনি। কোনো কিছুই বৃষ্টির ভাগ্যে জোটেনি। বাবা যখন দ্বিতীয় বিয়ে করলো, তখন চিঠি পাঠালো যে মেয়েকে নিতে চায়। বাবা সেই চিঠির উত্তর কি দিয়েছিল তাও ওর জানা নেই। তবে ভদ্রমহিলা আর কখনো চিঠি লেখেনি। পলিন বৃষ্টিকে চুপ করে থাকতে দেখে বলল, বুবু কি ভাবছো? বৃষ্টি আনমনে বলে ফেলল যে আমার নামটা রেখেছিল তার কথা। পলিনের মনটা খারাপ হয়ে গেল। বুবুর মাকে ও দেখেছে, তবে কিছুই মনে নেই। এই বাড়িতে কেউ তার কথা মনেও করে না। কী কারণে সে বাড়ি ছেড়েছিল তাও জানে না। এই বাড়ির লোকজন সবাই ভালো। তাহলে কি এমন কারণ হতে পারে? আর বড় বাবা, সে তো মাটির মানুষ। বৃষ্টির নানা বাড়ির লোকজনও খুব একটা খোঁজ নেয় না, অথচ তারা সবাই খুব বড় লোক। কোনো দিন কি ভাগ্নির কথা মনে পড়ে না? পলিন হারিকেনের আলোটা কমিয়ে দিয়ে বৃষ্টির মাথার কাছে এসে বসল। বলল, তোমার কি এখন তার কথা মনে পড়ছে? একটা কথা বলো তো বুবু, বড় মা তোমায় এত ভালোবাসে, তবুও তোমার তার কথা মনে পড়ে? নারীর টান বুঝি এমনই? বৃষ্টি মৃদু হেসে বলল, শোন, আমার কাছে ওনার একটা ছবি ছিল। মা আসার পর সেটা কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়েছি, কারণ আমার মা একজনই। যতবার মা শব্দটা উচ্চারণ করি ততবার ওই একটা সরল মুখই ভেসে ওঠে। আর বললি না নারীর টান, নারীর টান আমি বুঝি না, তবে আত্মার টান ভালো বুঝি, যেটা তোদের সবার সঙ্গে আছে। বলেন খুব খুশি হলো, বলল, তুমিও মায়ের থেকে গুছিয়ে কথা বলে শিখে গেছো। এই কথাটা বড় মার সামনে একবার বলো, খুব খুশি হবে। বৃষ্টি হেসে বলল, এসব তোকেই বলা যায়, আর কাউকে বলতে পারবো না। পলিন হাসল, মুখে কিছু বলল না, মনে মনে বলল, বুবু, আমরা তোমায় খুব খুব ভালোবাসি। আবির সকালেই চলে এলো। একা আসেনি, সঙ্গে টুকুকেও নিয়ে এসেছে। আবির দুলুর মেয়েকে কোলে নিয়ে বলল,
ওর হাত পা এমন ছোট কেন? দুলু বলল, একদিনের বাচ্চার হাত পা কি তোর মতো হবে? ওর বাপের কি খবর? আসবে কবে? 2 দিনের মধ্যেই আসবে। 1000 টাকা না দিলে মেয়ের মুখ দেখতে দিবি না, খবরদার। বাপ মেয়ের মুখ দেখবে তাতেও টাকা? এটা পানিশমেন্ট। দুলো হাসলো। আবির বাড়ি আসলে মনে হয় বাড়িতে লোকজন আছে। শুধু বাড়ি না, পুরো পাড়া মাতিয়ে রাখে। এবার কতটা মাতিয়ে রাখবে কে জানে। বৃষ্টির বিয়ে ঠিক হয়েছে, এই খবর শুনলে কি পাগলামি করে কে জানে। আবির বাবুকে দুলুর কোলে দিতে দিতে বলল, যাই ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি। বৃষ্টিকে দেখতে যাচ্ছিস? বৃষ্টি তোকে 2 চক্ষে দেখতে পারে না, আমিও পারি না। তাহলে দেখতে যাস কেন? ও দেখতে পারে না তাই। দুলু হেসে বলল, পারিসও। আবির খেতে বসেই শুনল মা বলছে বৃষ্টির জন্য পাত্র দেখা হচ্ছে। পাত্র বিদেশে থাকে। কথাবার্তা চলছে ভালোই। খুব শিগগিরই বিয়ে হয়ে যাবে। আবিরের খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমও বন্ধ হলো। ছোটবেলা থেকে মেয়েটাকে একটু একটু করে বড় হতে দেখলো, অথচ বিয়ে করে নিয়ে যাবে অন্য কেউ। ছোট থেকে এত জ্বালা সহ্য করেছে এমনি এমনি। আবির ওই বাড়ি আর গেল না, ঘরেই দরজা বন্ধ করে পড়ে রইল। দুলু ডেকে বলল, কেঁদে বুক ভাসাচ্ছিস? আবির জবাব দিল না, চুপচাপ বসে রইল। অনেক ভেবে চিঠি লিখল, শুনেছি তোমার বাপ চাচা বিয়ে ঠিক করেছে, তুমিও হয়তো রাজি হবে। তবে জেনে রাখো, আমাদের ঘরেও 1 বোতল অ্যাসিড আছে। সাপের হাত থেকে বাঁচতে মা আনিয়ে রেখেছে। সেই অ্যাসিড নিয়ে তোমার বিয়েতে যাব। তুমি কবুল বলার সঙ্গে সঙ্গে সেই অ্যাসিড নিজের মুখে ঢেলে দেব। আমি আবির কোনো কিছুই ভুলে যাই না। মাঘ মাসের শীতে তোমার জন্য পানিতে চোবানি খেয়েছি, তার শোধ পর্যন্ত নেইনি। এবার নেব, সব শোধ সুদে আসলে নেব। অনেক হয়েছে, আর না। এই চিঠি আবির বৃষ্টিদের বাড়ি কায়দা করে পাঠালো। কোনো জবাব না আসায় আবার লিখল, অ্যাসিডের ব্যাপারটা মোটেও নাটক না, সত্যিই, কিন্তু মুখ জ্বালিয়ে দেব। দ্বিতীয় চিঠিটা নিজে নিয়ে গেল। বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে চিঠির ব্যবস্থা করতে লাগলো। বৃষ্টির হাতে চিঠি পাঠাতে গিয়ে বিপাকে পড়ল। বৃষ্টিদের বসার ঘরে দরজার কোণে জুতার র্যাকে বৃষ্টির জুতার মধ্যে ফেলতে গিয়ে ভুলে পলিনের জুতোয় ফেলল। বিকেলে টিউশন পড়তে যাবার সময় দুমড়ে মুচড়ে যাওয়া কাগজ জুতার মধ্যে পেল পলিন। খুলেই চিৎকার করে কাঁদতে শুরু করলো। বাড়ির যে যেখানে ছিল ছুটে এলো। পলিনের ফুফাতো ভাই টুকু দাড়ি কাটতে গিয়ে গালও কেটে ফেললো চিৎকার শুনে। বসার ঘরে ধুন্ধুমার কাণ্ড। চেঁচামেচির শব্দ শুনে আবিরদের বাড়ির সবাই ছুটে এসেছে। পলিন তখন বিলাপ করে কাঁদছে আর বলছে, ও আল্লাহ, ও খোদা, আমাকে বাঁচাও, আমারে বাঁচাও। আমার অসহায় বাপ মায়ের মুখের দিকে তাকায় বাঁচাও। আল্লাহ গো, কেন আমারে এত সুন্দর বানাইলা? পাতিলের তলার কালির মতো গায়ের রং কেন দিলা না?